আসসালামু আলাইকুম বাচ্চারা। আজকে আমরা দেখব এসএসসি সাধারণ গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অধ্যায়টি হচ্ছে সসীম ধারা। অধ্যায়টি হচ্ছে তোমাদের সাধারণ গণিত বইয়ের ১৩ নাম্বার অধ্যায়। দেখো, শুরুতে আমরা দেখি এই ধারা বা সসীম ধারা কত প্রকার বা প্রকারভেদটা দেখি। এই সসীম ধারা বা ধারাটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা জিনিসটা কি দেখো, যে ধারাটা যোগ করে করে বৃদ্ধি পায় তার নাম হচ্ছে সমান্তর ধারা। যে ধারাটা কি বলেছি আমরা, যোগ করে করে বৃদ্ধি পায়। যোগ করে করে মানে কি দেখো, এখানে হচ্ছে 2 প্লাস হচ্ছে 5 প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে তোমার 11 প্লাস ডট ডট ডট। এই ধারাটা দেখো, 2 এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে কত পাবো? তার পরবর্তী পদ 5। 5 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা তার পরবর্তী পদ 8 পাবো। 8 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে তার পরবর্তী পদ আমরা 11 পাবো। দেখো, যোগ করে করে বৃদ্ধি পেয়েছে না? যদি কোনো দ্বারা যোগ করে করে বৃদ্ধি পায় তখন আমরা সেইটাকে বলবো হচ্ছে সমান্তর দ্বারা। আমরা অন্যভাবে বলতে পারি, যদি কোনো ধারার পাশাপাশি দুইটা পদের পার্থক্য সমান থাকে তখন ওইটাকে বলা হবে সমান্তর দ্বারা। দেখো, এই 11 থেকে যদি আমরা তার পূর্বের পদ, তার আগের পদ 8 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 3। এবং 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 3। এবং 5 থেকে যদি তার পূর্বের পদ 2 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 3। তাহলে পাশাপাশি দুইটা পদের পার্থক্য যখন সমান থাকবে তখন তাকে আমরা বলবো হচ্ছে সমান্তর ধারা। পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান থাকলে তার নাম সমান্তর ধারা। অথবা আমরা আরেকভাবে যদি বলি, যে ধারাটা যোগ করে করে বৃদ্ধি পায় তার নাম হচ্ছে সমান্তর ধারা। যেমন কিভাবে যোগ করে বৃদ্ধি পায়, এই 2 এর সাথে 3 যোগ করলে 5, 5 এর সাথে 3 যোগ করলে 8, 8 এর সাথে 3 যোগ করলে কত হবে? 11। এখন গুণোত্তর ধারা কোনটা? যে ধারাটা গুণ করে করে বৃদ্ধি পায়। গুণ করে মানে এই মাঝখানে কি তখন গুণ চিহ্ন থাকবে? না, তখন মাঝখানে তোমার প্লাস চিহ্নই থাকবে, কিন্তু গুণ করে করে বৃদ্ধি পাবে। দেখো কিভাবে, যেমন প্রথম পদ হচ্ছে তোমার 3, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 27, 27 এর পরে হচ্ছে 81 প্লাস ডট ডট ডট। দেখো, এই 3 এর সাথে যখন আমরা 3 গুণ করব তখন আমরা পাবো কত? 3 3 9। এই 3 এর সাথে এই 9 এর সাথে যখন আমরা আবার 3 গুণ করব তখন কত পাবো? 3 নং 27। এই 27 এর সাথে যখন আমরা আবার 3 গুণ করব তখন আমরা পাবো কত? 3 27 হচ্ছে তোমার 81। তাহলে দেখো, এটা যদি আমরা আরেকভাবে বলি, যদি পাশাপাশি দুইটা পদের ভাগফল মানে যে কোনো পদকে যদি তার পূর্বের পদ দ্বারা ভাগ করা হয় যে ভাগফলটা পাবো, তখন সেই সব সময় তোমার ভাগফলটা সমান থাকবে। এই পদকে, এই 81 কে তার পূর্বের পদ 27 দ্বারা ভাগ করলে কত হবে? 3। এই 27 কে তার পূর্বের পদ 9 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 3। এই 9 কে তার পূর্বের পদ 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 3। এখন এই ভাগফল সমান, তাহলে এই ধারার ক্ষেত্রে ভাগফল সমান, যে কোনো পদকে তার পূর্বের পদ দ্বারা ভাগ করলে ভাগফল সমান। অথবা আমরা এটাকে বলবো অনুপাত সমান। এটাকে কি বলবো আমরা? অনুপাত সমান। অথবা এটাকে বলবো হচ্ছে আমরা অনুপাত সমান। যে ধারাটা বৃদ্ধি পায় গুণ করে করে তাকে আমরা বলবো গুণোত্তর ধারা। বা যে ধারাটাতে অনেকগুলা পদ থাকবে, এই পদগুলা যে কোনো পদকে তার পূর্বের পদ দ্বারা যদি ভাগ করা হয় তখন ভাগফলগুলা যদি সমান হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে সমান্তর ধারা, মানে গুণোত্তর ধারা। এখন আমরা দেখি সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। এই জিনিসটা হচ্ছে তোমার এসএসসি সাধারণ গণিতের দুইটা, এই থ্রি, মানে 13 নাম্বার অধ্যায়টা দুইটা অনুশীলনীতে বিভক্ত, 13.1 এবং হচ্ছে 13.2। 13 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে দুইটা অনুশীলনীতে বিভক্ত। একটা হচ্ছে তোমার 13.1 এবং হচ্ছে আরেকটা হচ্ছে 13.2। 13.1-এ সম্পূর্ণরূপে এখানে আলোচনা হয়েছে সমান্তর ধারা। এখানে আলোচনা হয়েছে সমান্তর ধারা। এখন আমরা শুরুতে এই সমান্তর ধারা সূত্র এবং এর যাবতীয় বিষয়গুলো জানার চেষ্টা করব। দেখো, সমান্তর ধারা কোনটা? আমরা বলেছি যে ধারাটা যোগ করে করে বৃদ্ধি পায় তাকে সমান্তর ধারা বলি আমরা। অথবা যে ধারাটার পাশাপাশি দুইটা পদের পার্থক্য বিয়োগফল সমান, অন্তর সমান,
তখন তাকে আমরা বলবো হচ্ছে সমান্তর ধারা। যেমন 3 প্লাস হচ্ছে তোমার 2 তাহলে 5, 5 প্লাস হচ্ছে তোমার 2 তাহলে 7, 7 প্লাস 2 9, 9 প্লাস 2 11, এরকম ভাবে যোগ করে করে বৃদ্ধি পেতে পারে। তাহলে আমরা বলতে পারি পাশাপাশি দুইটি পদের পার্থক্য 2, এখানেও 2, এখানেও হচ্ছে 2, তার মানে পাশাপাশি দুইটা পদের পার্থক্য সমান। এই পার্থক্যকে আমরা বলবো হচ্ছে বিয়োগফল। এটাকে আমরা বলবো এই যে 2, এই 2, এই 2, এই 2, এই 2 গুলোকে আমরা কি বলবো? এই 2 গুলোকে আমরা বলবো পার্থক্য, পাশাপাশি দুইটি পদের বা বিয়োগফল, অথবা এইটাকে বলবো হচ্ছে আমরা সাধারণ অন্তর। এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো আমরা সাধারণ অন্তর। এই সাধারণ অন্তরকে তখন তুমি ডি দিয়ে প্রকাশ করতে পারো। কি দিয়ে প্রকাশ করতে পারো? ছোট হাতের ডি দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে সমান্তর ধারার সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্মল ডি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। এবং এইটা তাইলে ডি মানে হচ্ছে তোমার সাধারণ অন্তর, আর প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব। প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করব? প্রথম পদকে আমরা প্রকাশ করব হচ্ছে তোমার এ দ্বারা। তাহলে আমরা বলতে পারি যে সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে তোমার এ, আর সমান্তর ধারার সাধারণ অন্তর হচ্ছে ডি। আর সাধারণ অন্তর আমরা কিভাবে পাবো? যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে সাধারণ অন্তর। আমরা একটু দেখি যে সাধারণ অন্তরটা কিভাবে বের করতে হয়। যেমন দেখো, তাহলে প্রথম পদ হচ্ছে এ, তাহলে সমান্তর ধারার প্রথম পদ কি? সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে তোমার এ। সাধারণ অন্তর, সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে যে কোনো পদকে তার পূর্বের পদ দ্বারা মানে পূর্বের পদ বিয়োগ করতে হবে। সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। তখন এই ডি বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে তোমার প্রথম পদ। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলে আমরা পাবো হচ্ছে সাধারণ অন্তর। অথবা আমরা যদি এই কাজটা করি, তৃতীয় পদ থেকে যদি আমরা তার পূর্বের পদ মানে দ্বিতীয় পদ বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? সাধারণ অন্তর পাবো। অথবা যদি আমরা চতুর্থ পদ থেকে তার পূর্বের পদ মানে তৃতীয় পদ বিয়োগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে সাধারণ অন্তর। মূল কথা হচ্ছে যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে সাধারণ অন্তর। কিন্তু আমরা যখন অঙ্কগুলো করব, তখন আমরা বেশিরভাগ সময় প্রথম যে নিয়মটা এইটা ব্যবহার করব। সেই হিসাবে প্রথম নিয়ম অনুসারে যদি আমরা একটা ধারা লিখি, দেখো 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস ডট ডট ডট, তাহলে ধারাটার প্রথম পদ কি আসে? ধারাটার প্রথম পদ হচ্ছে তোমার এ সমান প্রথম পদ কত? যেটা দিয়ে শুরু এইটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদ কত? 3। যেটা প্রথমে আছে সেটা হচ্ছে প্রথম পদ। তাহলে সাধারণ অন্তর আমরা কত পাবো? সাধারণ অন্তর পাবো হচ্ছে দ্বিতীয় পদকে, এই যে এই সিস্টেম অনুসারে যদি আমরা করি, সাধারণ অন্তর ডি সমান হবে দ্বিতীয় পদ কত? 5। এই 5 থেকে প্রথম পদ যদি আমরা বিয়োগ করি 5 - 3, তাহলে আমরা কত পাবো? 2 পাবো। তাহলে প্রথম পদ এ, তারপর হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে তোমার ডি। আর সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ তোমার কি করতে হবে? মাইনাস করতে হবে। এখন দেখি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ আমরা জানলাম হচ্ছে প্রথম পদ এ, সাধারণ অন্তর হচ্ছে ডি। সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের মূলত দুইটা সূত্রের ব্যবহার হয়। দুইটা সূত্র কি কি? একটা হচ্ছে যে কোনো পদ বের করার সূত্র বা তম পদ বের করার সূত্র, বা এন তম পদ বের করার সূত্র। সূত্র কি? এন তম পদ বের করার সূত্র হচ্ছে, এন তম পদ বের করার সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তারপর হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে এন সংখ্যক পদের সমষ্টি। কিসের সমষ্টি? এন সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র। এন সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টিকে সংক্ষিপ্তভাবে এস, তার নিচে এন মানে এস এন দ্বারা প্রকাশ করা হয়। এটা সময় সূত্র হচ্ছে এন বাই টু, তারপর হচ্ছে 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখন আমরা দেখি বাচ্চারা, যদি সমান্তর ধারার ক্ষেত্রে, যদি সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের 10তম পদ বের করতে বলা হয়, তখন আমরা কিভাবে করব? যেমন দেখো n তম পদে এই যে এই সূত্র থেকে, উপরে যে সূত্রটা ছিল এই সূত্র থেকে যদি আমরা একটু হিসাব করি, n তম পদ সমান সূত্র হচ্ছে a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে তোমার 10তম পদ কত হবে? 10তম পদ হবে, n এর জায়গায় আমরা 10 লিখেছি, n তম পদ তার মানে n এর জায়গায় 10। তাহলে সূত্রটা যেটা ছিল এর জায়গায় এ থাকবে,
প্লাসের জায়গায় প্লাস থাকবে, এন এর জায়গায় আমরা 10 বসাবো, -1 ইন্টু হচ্ছে তোমার ডি। তাহলে আমরা সূত্র পাবো হচ্ছে a প্লাস 10 - 1 মানে কত হবে? 10 - 1 মানে হবে 9। তাহলে আমরা সূত্র পাবো, তাইলে a প্লাস হচ্ছে তোমার 9d। এখন যদি আমরা 5তম পদ লিখি, 5তম পদ কত হবে? a প্লাস হচ্ছে তোমার 5 - 1 ইন্টু ডি। তখন আমরা পাবো হচ্ছে a প্লাস কত পাবো আমরা? 4d। যদি আমরা 20তম পদ লিখি, 20তম পদ হচ্ছে a প্লাস হচ্ছে তোমার 20 - 1 ইন্টু ডি। তাহলে আমরা পাবো a প্লাস হচ্ছে তোমার 19d। আমরা যদি 50তম পদ লিখি, তখন আমরা পাবো হচ্ছে a প্লাস 50 - 1 ইন্টু ডি। তাহলে আমরা পাবো a প্লাস 49d। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে পরে আমরা এর মান ডির মানটা বসিয়ে দিলে এইখান থেকে ক্যালকুলেশন করলে মানটা চলে আসবে। এখন দেখো, যদি সমষ্টির কথাটা বলে যে 10টি পদের সমষ্টি কত, 12টি পদের সমষ্টি কত, 15টি পদের সমষ্টি কত, 20টি পদের সমষ্টি কত, এরকম ভাবে বিভিন্ন পদের সমষ্টি আমাদের বের করতে বলতে পারে। দেখো, এন এন পদের সমষ্টি সমান বা এন সংখ্যক পদের সমষ্টি সমান সূত্র হচ্ছে এস এন সমান n/2 2a প্লাস n - 1 ইন্টু ডি। যদি এইটা এন না হয়ে যদি তোমার 10 বা 10 সংখ্যক পদের সমষ্টি হতো, কত হতো? 10 সংখ্যক পদের সমষ্টি, তখন আমরা এইটাকে S10 দ্বারা প্রকাশ করব। তখন আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করব? S10 দ্বারা প্রকাশ করব। তখন হবে 10/2। n এর জায়গায় আমরা 10 বসাবো, তাহলে হবে 10/2 2a প্লাস n মাইনাস, n এর জায়গায় আমরা কত বসাবো? n এর জায়গায় আমরা এখন এখানে বসাবো হচ্ছে 10। তাহলে আমরা পাবো 10 - 1 ইন্টু হচ্ছে তোমার কত পাবো? 10 - 1 ইন্টু আমরা এখানে পাবো হচ্ছে ডি। তাহলে আমরা পাবো 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5। আর এখানে হচ্ছে 2a প্লাস 10 - 1 মানে কত হবে? 9। 10 - 1 মানে 9, সঙ্গে হচ্ছে তোমার ডি। এটা যদি 10 সংখ্যক পদের সমষ্টি না হয়ে যদি হতো 20 সংখ্যক পদের সমষ্টি, তখন আমরা লিখতাম হচ্ছে s অফ 20 সমান সূত্র হচ্ছে n/2। তাহলে n এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 20/2, তারপর হচ্ছে 2a প্লাস হচ্ছে n এর জায়গায় আমরা বসাবো 20 - 1 ইন্টু ডি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 20 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তখন আমরা কত পাবো? 20/2 মানে হচ্ছে তোমার 10 ইন্টু হচ্ছে 2a প্লাস 20 থেকে 1 মাইনাস করলে কত হবে? 19 ইন্টু হচ্ছে তোমার তোমার ডি। আমরা যদি 50 বা 50 সংখ্যক পদের সমষ্টি হয়, তখন আমাদের হবে s অফ 50। তাহলে আমরা পাবো 50/2, এখানে হচ্ছে 2a প্লাস হচ্ছে তোমার কত? 50 - 1 ইন্টু ডি। তাহলে আমরা কত পাবো? 50 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 25। 50 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 25। তারপর হচ্ছে 2a প্লাস এখানে হচ্ছে 50 - 1 মানে 49, সঙ্গে হবে তোমার কত? ডি। এখন আমরা আমাদের পরবর্তী ক্লাসে এটার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।